Please save me from this devil. ডেভিল বলার সাথে সাথে যুবরাজ চটপট তালা তুলে ভেতরে প্রবেশ করে এলোপাথারি মারতে লাগলো মাঝবয়সী লোকটাকে। ট্রাক ড্রাইভার মাটিতে লুটিয়ে জ্ঞান হারানোর আগ পর্যন্ত মারতে থাকলো যুবরাজ। লোকটি জ্ঞান হারাতেই সজোরে এক লাথি বসিয়ে দিল বুক বরাবর। এরপর বাইরে বেরিয়ে আবার তালা লাগিয়ে শেরহামের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, Do you like me, Hal? সাদাফ শাহিরের কক্ষের দরজার সামনে বুকে দুই হাত চেপে দাঁড়িয়ে আছে সামিনা। নবনীতার মৃত্যুর পর থেকেই সাদাফ শাহির খুবই কঠিন এবং সাধারণ জীবনযাপন করেন। কারোর সাথে খুব একটা মেশে না বললেই হয়, প্রয়োজন ছাড়া কারোর সাথে এত মাখামাখি কথাও বলেন না। বাড়ির চাকর বাকর প্রয়োজনীয় কাজ সারার জন্য তার কক্ষে আসেন, আর মাঝে মাঝে সামিনা আসেন তার খোঁজখবর নেওয়ার জন্য। আজও সামিনা এসেছে, তবে খোঁজখবর নিতে নয়, বরং নিজের ছেলের জীবনের হিসাব চুকাতে। দরজার সামনে দাঁড়িয়ে সামিনা মনের মধ্যে কথাগুলো গুছিয়ে নিলেন। কথা গোছাতে গিয়ে টসটসে চোখের জলে গাল ভিজে উঠল। সেগুলো দুহাতের কর্পুটে মুছে ধীর কণ্ঠে সামিনা বলল, ভাইয়া আসবো? রাতের খাবার শেষ করে রাতের ওষুধপত্র খেয়ে সাদাব শাহির সবেই শুতে যাচ্ছিলেন। আজকাল তার সব কিছুতেই বিরক্ত লাগে। একমাত্র ছেলের চিন্তায় প্রাণ হাঁসফাঁস করে। তবুও তো সে মানুষ, সন্তান হোক আর যাই হোক, অপরাধের ঊর্ধ্বে গিয়ে সন্তানকে ভালোবাসা সম্ভব নয়। সামিনার কণ্ঠ শুনে বিছানায় উঠতে নিয়ে থেমে গেলেন সাদাফ। টেবিল ল্যাম্পের ক্ষীণ আলোয় সামিনার কাতর মুখশ্রী স্পষ্ট। এত রাতে এলি যে, জরুরি কিছু বলবি? ধীর পায়ে সামিনা সাদাফ শাহিরের সামনে এসে দাঁড়িয়ে বলে উঠলেন, নবনীতার ভাইয়ের ছেলে আমার ছেলের জীবনটা এভাবে নরক বানিয়ে দিল, আর বাবা হয়ে তুমি সেটার খোঁজ পর্যন্ত নিলে না? কেমন বাবা তুমি? সামিনার এমন অদ্ভুত ভয়ঙ্কর কথায় চমকে উঠলেন সাদাফ। কি বলছিস তুই এইসব, শামু? ভুল কিছুই বলিনি ভাইয়া। আমার ছেলের হৃদয়ে যে তুষের আগুন জ্বলছে, এটার খোঁজ কেন তুমি একবারও নিলে না? অন্যের কথা শুনে তো ঠিকই বাড়ি ছাড়া করলে। আমার মানিককে, তাহলে যার জন্য আমার ছেলের নরক যন্ত্রণা ভোগ করছে, তাকে কেন কিছু করলে না? সাদাফ শাহির সামিনার এসব কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে অবুঝ বালকের ন্যায় তাকিয়ে রইলেন। ভাইয়ের মনোভাব বুঝতে পেরে সামিনা একে একে সব কিছু খুলে বললেন সাদাফ শাহিরকে। পুরো ঘটনা শুনে সাদাফ শাহির বুক চেপে ধরে বিছানায় শুয়ে পড়লেন। আমার বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সামিনা। তুই এসব কি শোনালি আমাকে? আমি যে আমার মাতৃহীন ছেলের প্রতি অবিচার করে ফেলেছি রে বোন। কবে আবার অবুঝ ছেলেটা এতটা বড় হয়ে গেল? এত বড় ঘটনায় কিচ্ছুটি জানালো না আমাদের। ছোট শিশুর ন্যায় কেঁদে উঠলেন সাদাফ। সাথে রুকরে কেঁদে ওঠে বুক ভেজালো সামিনা। বেডসাইড টেবিল হাতড়ে নিজের মোবাইল ফোন হাতে নিয়ে ডায়াল করলেন যুবরাজের নাম্বারে। প্রথম রিং হতেই ফোন তুলল যুবরাজ। কান্নার ধমকে কথাই বলতে পারছে না সাদাফ শাহির, শুধু ভাঙা গলায় ডেকে উঠলেন, আমার আব্বা। কত বেলা হয়েছে সেটা ঠাউর করাও যেন বেশ দুষ্কর হয়ে পড়েছে এই নরক তুল্য জঘন্য বাড়িটিতে। চারপাশে ভ্যাপসা গরম, উটকো বিশ্রী গন্ধ, সেই সাথে আলো আর বাতাসের নেই কোনো অস্তিত্ব। থেকে থেকেই অদ্ভুত দুই একটা পোকামাকড় গায়ে এসে কামড়ে চলে যাচ্ছে। সেই কামড়ে কখনো শরীর চুলকে ঘা হয়ে যাবার উপক্রম হচ্ছে, আবার কখনো বা বিষাক্ত কামড়ে ব্যথায় শরীর অসাড় হয়ে যাচ্ছে। এদিকে সাইবেরিয়ান হাস্কি কুকুরটির কথা না বললেই নয়। সতর্ক চতুর বিশ্বস্ত পাহারাদারের ন্যায় হিংস্র সবুজ চোখে প্রত্যেকটি বন্দি অপরাধীর কক্ষের সামনে পায়চারি করে চলেছে সমানে। কিন্তু শেরহামের কক্ষের সামনে এসেই কুকুরটি ভয়ানক স্বরে ডেকে উঠছে কিছুক্ষণ বাদে বাদেই। একদিকে চারপাশের মানুষের আহাজারি, আরেকদিকে কুকুরটির বিদঘুটে সুর। দুই মিলে শেরহামের মাথা পাগল করে তুলল আরও দ্বিগুণ হারে। কুকুরটির দিকে তাকিয়ে শেরহাম ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে চিৎকার করে বলে উঠল, এখান থেকে তো আমি নিশ্চিত রূপেই বের হয়ে যাব, কিন্তু যাওয়ার আগে তো রক্ত খেতে মোটেও ভুলবো না। কুকুরটি কি বুঝলো কে জানে। শেরহামের দিকে তাকিয়ে আরও বিশ্রীভাবে দাঁত বের করে খেকিয়ে উঠল। নিজের উপর নিজেই রাগে ফুঁসছে শেরহাম। তুই আমাকে বোকা বানিয়ে বড় ভুল করে ফেললি যুবরাজ। এর জন্য তোকে সারাটা জীবন খুব করে পস্তাতে হবে।
কথাগুলো বলে অজগরের ন্যায় ফসফস করে শ্বাস টানল শেরহাম। যুবরাজ শেরহামকে হাতে লম্বা একটা শেকল পরিয়ে শেকলটা দেয়ালে আটকানো একটা লোহার আংটার সাথে তালা দিয়ে রেখে চলে গিয়েছে। শুধু তাই নয়, কক্ষটিতে না আছে বসার ব্যবস্থা আর না আছে শোবার ব্যবস্থা, এক বিন্দু পানির ব্যবস্থা পর্যন্ত রাখেনি কঠিন হৃদয়ের পুরুষ যুবরাজ শাহির। পুরো কক্ষ ভর্তি বড় বড় কুচকুচে কালো কালো মশা, যেখানেই কামড়াচ্ছে সেখানটায় ফুলে বড় বড় চাকা উঠে যাচ্ছে। মুহূর্তের ব্যবধানেই মশা পোকা মাকড় শেরহামকে কামড়ে তার চেহারার নকশায় বদলে ফেলল। সাদাফ শাহিরের বিশাল বড় বাংলোর সামনে দাঁড়িয়ে আছে যুবরাজ। দোতলার পানে দৃষ্টি পেতে রেখে পকেটে 2 হাত গুজিয়ে ঠোঁট কামড়ে এক মনে ভেবে চলেছে নানান ভাবনা। নিশ্চয়ই মা বাবাকে শেরহাম সম্পর্কে সবকিছু বলে বেড়েছে। বাবাকে আমি ভালো করেই চিনি। তিনি শেরহামের মোকাবেলা করার জন্য তামাম দুনিয়া উল্টে ফেলবেন। যে করেই হোক শেরহামের পাঠ আগে চুকাতে হবে। ফুপার সাথে যা হয়েছে সেই ঘটনার পুনরাবৃত্তি আমি বাবার সাথে কখনো হতে দেব না। ফুস করে দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতের সহিত উলুফ কাট চুলগুলোকে ঠেলে পেছনে নিয়ে ঘড়িতে সময় দেখে নিল যুবরাজ। সবে রাত 9:30 বাজে, কিন্তু সাদাফ শাহিরের জন্য রাত 9টা অনেক রাত। যদিও এতক্ষণে তার বিভোর ঘুমে থাকার কথা, কিন্তু আজ সে যুবরাজের জন্য অপেক্ষা করছে। হঠাৎই ভালোবাসায় যুবরাজের 2 চোখ ছলছল করে উঠল। শেষ কবে সে তার বাবার সাথে বসে খোলাখুলি কথা বলেছে সেটাই তার মনে নেই। এদিকে যুবরাজের আসার প্রতীক্ষায় ড্রয়িং রুমে বসে বসে সময় গুনছে সামিনা। প্রতিটা সেকেন্ড তার কাছে বিষাক্ত লাগছে। পায়ের ব্যথায় পায়চারি পর্যন্ত করতে পারছে না। ইদানিং একটু হাঁটলেই ঘুটনিতে প্রচুর ব্যথা হয়। সামিনা এক মনে হাতের বুড়ো আঙ্গুল কামড়ে চলেছে আর ভাবছেন, কোথায় তুই যুবরাজ বাবা আমার? এত সময় লাগছে কেন? আজকে তোর বাসায় ফিরতে কোথাও কোনো অঘটন হয়নি তো? অঘটনের কথা হঠাৎ মনে পড়তেই চট করে উঠে দাঁড়ালেন তিনি। শেরহাম যুবরাজকে মারার জন্য সর্বক্ষণ তৎপর হয়ে আছে। কখন কি করে বসে কে জানে। ভালোবাসার স্বামীকে হারিয়ে কোনো মতে বেঁচে আছেন তিনি। এই ছেলেটাও যদি হারিয়ে যায় তখন কি আঁকড়ে ধরে এই নিষ্ঠুর পৃথিবীতে শ্বাস টানবেন তিনি? হঠাৎই কলিং বেলের টুংটাং আওয়াজ হলো। সামিনার ভাবনায় ভাটা পড়ল। সেই সাথে দৌড়ে চলে গেলেন দরজা খুলতে। প্রায় মাসখানেক পর ছেলেটা এই বাড়িতে ধুলো দিতে যাচ্ছে। দরজা খুলে যুবরাজকে দেখতে পেয়েই ঝাপটে ধরলেন সামিনা। যুবরাজের বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। তোর চিন্তায় দেখবি আমি ঠিক একদিন মরে যাব। দিনে দিনে আমার বয়স বাড়ছে, আমি কি এত চাপ নিতে পারি? যুবরাজ সামিনার মাথায় চুমু খেয়ে পিঠে হাত বুলিয়ে বলে উঠল, হ্যাঁ বললে হলে মরে যাবে। এত সহজে তোমাকে মরতে দেবো নাকি? সামিনাকে বুকে থেকে টেনে তুলে তার 2 চোখের জল সযত্নে মুছিয়ে দিল যুবরাজ। এরপর ফিসফিস কণ্ঠে শুধালো, তোমার জাদ্রুল ভাইকে জেগে আছেন? সামিনা সহসাই যুবরাজের কান মলে দিয়ে বলে উঠলেন, সব সময় শুধু দুষ্টামি তোর, তাই না? উনি তোর জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছেন। ভাইজানের শরীরটা ভালো নেই, তাড়াতাড়ি দেখা করে আয়। আমি নিচেই আছি, খাবার বাড়বো তোর জন্য। সামিনার হাতের রান্না খাবারের লোভ যুবরাজের চোখ চকচক করে উঠল। এক্ষুনি যাবো আর আসবো। কথাটি বলেই লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ধরে সাদাফ শাহিরের কক্ষের দিকে দৌড় লাগালো। মিসেস তনুজার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে রায়াফ। কিছুক্ষণ আগেই সে কেবিনের পাশে নার্স স্টেশনে থাকা ডিউটিরত নার্স থেকে তনুজার কেস হিস্টোরি জেনেছে। নার্সটা মোটেও এমনি মুখ খোলেনি। নিজের ডক্টরি আইডি কার্ড দেখানোর পর ধীরে সুস্থে মুখ খুলে সব উগলেছে। অতিরিক্ত চিন্তা থেকে প্রেশার বেড়ে গেছে অনেকটা। শুধু তাই নয়, বিভিন্ন মানসিক হাইপার টেনশনে বুকে চাপ দিয়েছে প্রচণ্ডভাবে। তারই বুকের ব্যথা একদিন দুদিনের নয়, বরং দীর্ঘ 5 বছর ধরে এই ব্যথা বয়ে বেড়াচ্ছেন তিনি। শুধু তাই নয়, হৃদযন্ত্র বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। যখন তখন হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারেন। মিসেস তনুজার এতগুলো রোগের বর্ণনা শুনে মাথা ঝিম ধরে গেল রায়াফের। কি করবে না করবে কিছুই যেন গুছিয়ে উঠতে পারছে না সে। আরে আপনি এখানে? কণ্ঠটি কার তার ঠাউর করতে বেশি সময় নিল না রায়াফ। মেয়েটিকে কিছু বুঝতে না দিয়ে নিজেকে দ্রুত ধাতস্থ করে বলে উঠল, জি আমি একটা দরকার এসেছি। আপনার কোনো পেশেন্ট ভর্তি এখানে?
অ্যানির এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ালো রায়াফ। এরপর চারপাশে চোখ বুলিয়ে বলে উঠল, হেমাটোলজি কেবিনে এক পরিচিত আত্মীয়কে দেখতে এসেছিলাম, এখন চলে যাচ্ছি। তা আপনি এখানে কি করে? আমার ফ্রেন্ড প্লাস কলিগ রাজ্যের মা এই কেবিনেই ভর্তি। রাজ্যের হসপিটালে আসতে একটু দেরি হবে, তাই আমাকে পাঠিয়েছে 2 ঘন্টার জন্য। কেন, ওনার বাবা ভেতরে নেই? তাৎক্ষণিক প্রশ্নটি করে আকুল চিত্তে উত্তরের আশায় অ্যানির পানে তাকিয়ে রইল রায়াফ। অ্যানি সামান্য চিন্তাযুক্ত ভাবমুখশ্রীতে ফুটিয়ে বলল, আসলে আঙ্কেল আন্টির থেকে আরও বেশি অসুস্থ। আচ্ছা, আমি যদি ওনার সাথে ওনার কেবিনে ঢুকি, আপনি কি মাইন্ড করবেন? আমি প্রমিস করছি আমি কোনো শব্দ করব না, চুপচাপ থাকবো। রায়াফের এমন করুণ আবদারে নিষেধ করতে পারল না অ্যানি। ঠিক আছে, আসুন। অ্যানির পেছন পেছন স্পেশাল কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রায়াফ। শীর্ণ দেহের অবচেতন মানুষটিকে দেখেই বুকের ভেতরটা মুচড়ে উঠল তার। অ্যানির অগোচরে কোনো মতে নিজের বুকটা চেপে ধরে পাশে থাকা সোফায় ধপ করে বসে পড়ল রায়াফ। চোখের কোণে জমা জলগুলোকে লুকাতে নীরবে 2 চক্ষু মুছে চুপচাপ দেয়ালে মাথা হেলান দিয়ে বসে রইল। হঠাৎই চোখের সামনে ছোটবেলার কিছু মধুর স্মৃতি এসে হানা দিল। কত মধুর দিনই না ছিল সেগুলো, তবে আজ কেন সব তিক্ততায় ভরা। ঘুমন্ত তনুজা হঠাৎই নড়েচড়ে উঠলেন। হাতে তার ক্যানুলা লাগানো, সেটাতে স্লাইন পাস হচ্ছে ধীর গতিতে। তনুজার নড়াচড়ার শব্দ হতেই রায়াফ চোখ মেলে তাকালো। অসাবধানতা বশত নড়ার কারণে স্লাইন ড্রপ বন্ধ হয়ে পাইপে বেশ খানিকটা রক্ত উঠে গেল তার। এটা দেখে অ্যানি ঘাবড়াতেই রায়াফ দ্রুত উঠে খুব দক্ষ হাতে সেকেন্ডের ব্যবধানে সব ঠিক করে দিল। তনুজা সবটি অবলোকন করে অশ্রুসিক্ত চোখে রায়াফের পানে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর হাতের ইশারায় অ্যানিকে ডাকলেন। কোনো প্রয়োজন ভেবে অ্যানি তনুজার কাছে আসতেই তনুজা ফ্যাসফেসে ধীর কণ্ঠে বলে উঠলেন, তুমি বাইরে যাও, আমি এই ডক্টর এর সাথে একটু একাকী কথা বলতে চাই। অ্যানি কিছুক্ষণ ইতস্ত করে বলে উঠল, আসলে আন্টি, সে আমার বন্ধু, ডক্টর নয়। কিন্তু অ্যানির কথা মানতে নারাজ তনুজা। অ্যানি মনে মনে ভাবল, অসুস্থ মানুষ যা ভেবে খুশি থাকতে চায়, থাকুক, আমার কি। রায়াফকে হাতের ইশারায় দ্রুত কথা শেষ করার ইঙ্গিত দিয়ে বাইরে বেরিয়ে এলো অ্যানি। অ্যানি বাইরে বের হতেই রায়াফের হাত খামচে ধরে উঠে বসতে চাইলেন তনুজা। তনুজার আকুলি বিকুলি দেখে রায়াফ অস্থির কণ্ঠে বলে উঠল, ম্যাডাম, আপনি প্লিজ শান্ত হন। আপনার এমন উত্তেজিত হওয়া ঠিক নয়। আপনার খারাপ লাগছে, ডক্টর ডাকবো? তনুজা রায়াফের 2 হাত নিজের করপুটে নিয়ে অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে বলে উঠলেন, মায়ের চোখ ফাঁকি দেওয়ার সাধ্যি কার আছে খোকন সোনা? সাদাফ শাহিরের আলো ঝলমলে কক্ষে তার পা দুটোকে পরম মমতায় জড়িয়ে ধরে মেঝেতে বসে সাদাফ শাহিরের কোলে মাথা রেখে বসে আছে যুবরাজ। যুবরাজের ঘন কেশ গুচ্ছে ধীর গতিতে আঙ্গুলির সঞ্চালন মজে আছেন সাদ শাহির। আজ যেন তার কাছে কোনো 30 বছরের যুবক নয়, সেই 5 বছরের ছোট যুবরাজ বসে আছে। ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে অশ্রু বিসর্জন দিলেন সাদাফ শাহির। তোমার মায়ের মৃত্যুর পর আমি আর কোনো বিবাহ বন্ধনে জড়াইনি জানো, শুধুমাত্র তোমার আদরে ভাগ হবে বলে। তুমি আমার কাছে সত্যিকারের অর্থেই যুবরাজ হিসেবে ছিলে। আমি আমার সব কিছু উজাড় করে তোমাকে ভালোবেসেছিলাম বাবা। তাহলে কোন দুঃখে পাপার সাথে এতটা দূরত্বর দেয়াল তৈরি করলে? তাহলে কি আমিও ওর 10টা বাবার মতো শুধু বাবাই হয়ে রইলাম, ভালো বন্ধু হতে পারলাম না? কথাগুলো বলতে বলতে সাদাফ শাহিরের গলা ধরে এলো। আরও কিছু বলতে চাইলেন, কিন্তু কান্নার হিড়িকে কিছুই বলতে পারলেন না। আপা, আমি তোমাকে সব বলতে চেয়েছিলাম, শুধু একটা কারণে বলিনি। কারণ বললে শেরহামের সামনে গিয়ে দাঁড়াতে তুমি, আর শেরহাম তোমার ক্ষতি করে দিত। কারণ ও আমাদের মতো সুস্থ মানুষ নয়, ওর জন্মগত ব্রেন ফাংশনের প্রবলেম আছে। সবসময় ও একটা কল্পনার দূরে থাকে। তুমি যখন এত করেই বলছো, তাহলে তোমার মামার সাথে এই বিষয়ে কথা বলি, কি বলো? যুবরাজ সহসাই সাদাফ শাহিরের পা শক্ত করে চেপে ধরে বলে উঠল, বাবা, এই কাজ ভুলও করো না, মা নিজে এই খেলার মাস্টার মাইন্ড। যুবরাজের মুখে নিজের ভালোবাসার স্ত্রীর বড় ভাইয়ের এমন কুকীর্তির আলাপ শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন সাদাফ শাহির। কাদের ভরসা করছি আমি এতদিন? এদের কাছে আমি আমার ছেলের দায়িত্ব দিতে চেয়েছিলাম,
আর ভাবতে পারেন না সাদাফ শাহির। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, এর একটা চূড়ান্ত বিহিত আমি করেই ছাড়ব। তার জন্য আমার যা হয় হোক। সাদাফ শাহিরের সাথে আরও কিছুক্ষণ বাকবিনিময় করে কড়া হুঁশিয়ারি জারি করে তাকে ভালোভাবে বিছানায় শুয়ে লাইট নিভিয়ে বাইরে বেরিয়ে এলো যুবরাজ। আপাতত শেরহাম কিছুদিন মশার কামড় খাক, আমি শাশুড়িকে সুস্থ করে বউ নিয়ে একটু রোমান্স করি। কথাগুলো আপন মনে ভাবতেই লাজুক হাসলো যুবরাজ। যদিও লজ্জা নারীর ভূষণ, তবুও তার আজ হঠাৎই লজ্জা লাগার কারণ সে নিজেই খুঁজে পাচ্ছে না। কিরে, আম্মুর দায়িত্ব তোকে দিলাম আর তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? রাজ্যের হঠাৎ আগমনে হকচকিয়ে ওঠে অ্যানি। নিজের ফোন টেপা বন্ধ করে মোবাইলখানা ব্যাগে পুড়তে পুড়তে বলে ওঠে, আর বলিস না, আমার এক ফ্রেন্ডকে আন্টি ডক্টর ভেবে গুলিয়ে ফেলেছে। এখন আমাকে কেবিন থেকে বের করে দিয়ে ওনারা দুজন কথা বলছে। তোর আবার কোন ফ্রেন্ড? চিহ্নিত ভঙ্গিতে শুধালো রাজ্য। ওই যে তোকে বলেছিলাম না। মুখে লাজুকতার রক্তিম আভা নিয়ে মিয়ে যাওয়া গলায় উত্তর দিল অ্যানি। রাজ্য অ্যানির বন্ধু নিয়ে মাথা না ঘামিয়ে নিজের মায়ের চিন্তায় ধাম করে দরজা খুলে কেবিনে প্রবেশ করলো। কেবিনে ঢুকেই নিজের মায়ের বুকে জাপটে ধরে অশ্রু বিসর্জন দেওয়া সকালের পরিচিত সেই ছেলেকে দেখে সারা দুনিয়া দুলে উঠল রাজ্যের। হাত থেকে ফলমূলের ব্যাগগুলো নিঃশব্দে মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। রাজ্য আহত কান্নারত কণ্ঠে ডেকে উঠল, দাদা ভাই। নিস্তব্ধ হসপিটালের দামি কেবিন জুড়ে ফিনাইলের উটকো গন্ধের উপস্থিতি বিদ্যমান। জানালার সাদা পাতলা পর্দাগুলো স্থির হয়ে দেয়াল গড়িয়ে শয়তান হয়ে ঝুলে রয়েছে। নর্মাল টেম্পারেচারে এসি চলছে। দুজন মানুষের অতিরিক্ত আবেগ জড়ানো ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ পরিলক্ষিত হচ্ছে না। মিসেস তনুজা রায়াফের বাঁ হাতটা শক্ত করে এখনও ধরে রয়েছেন আর নীরবে কেঁদে বুক ভাসাচ্ছেন। এখন আর তিনি শব্দ করে কাঁদতে পারেন না। সামান্য একটু কাঁদলেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। রায়াফ এবার তার চোখের কঠিন শাসনে আটকে রাখা জলগুলোকে ছেড়ে দিল। মাথা নিচু করে রাখার কারণে রায়াফের উষ্ণ জলরাশি মিসেস তনুজার হাতের উপর পতিত হলো। তোর কাছে কোনো কিছুর ব্যাখ্যা আমি চাইবো না বাবা। তুই বেঁচে আছিস এটাই আমার কাছে অনেক। আমি শুধু চাই যেরকমভাবেই হোক তুই ভালোভাবে বেঁচে থাক, আমাদের সামনে থাক। আর কিছু চাওয়ার নেই রে বাবা। তনুজার কথাখানা শেষ হবার সাথে সাথেই ছোট অবুঝ শিশু দীর্ঘ সময় ধরে তার মায়ের দেখা না পেয়ে ব্যাকুলতায় কেঁদে যখন বুক ভাসায় আর হঠাৎই মায়ের আগমনের সব ভুলে মাকে জাপটে ধরে মায়ের বুকে মুখ লুকিয়ে রাখে। রায়াফও ঠিক সেভাবেই তনুজাকে জড়িয়ে ধরে ফুপিয়ে শব্দ করে কেঁদে উঠল। তোমাদের ছেড়ে এতগুলো বছর থাকতে আমার অনেক কষ্ট হয়েছে মা। আমি তো মরে গিয়েছিলাম, দ্বিতীয়বার যে আমার জন্ম হয়েছে গো মা। মা ছেলের কান্নার দমকে ভারী হলো কেবিন রুম। হঠাৎ রাজ্যের আগমনে হকচকিয়ে উঠলেন তনুজা এবং রায়াফ দুজনেই। রাজ্য তার হাতের সমস্ত কিছু ফেলে দৌড়ে গিয়ে রায়াফের পিঠ খামচে ধরে কাঁদতে লাগলো। রাজ্যের চোখের জলে রায়াফের পুরো শার্ট ভিজে উঠল। ঘটনা কি হলো কিছুই বুঝতে পারল না অ্যানি। শুধু দরজায় দাঁড়িয়ে এতটুকু বুঝলো, কারো পার্সোনাল বিষয়ে হস্তক্ষেপ করার কোনো মানেই হয় না। ওরা ওদের মতো ভালো থাকুক, আমার উচিত ওদেরকে স্পেস দেওয়া। অ্যানি সন্তর্পণে দরজা চাপিয়ে দিয়ে লিফট ধরে গ্রাউন্ড ফ্লোরে নেমে এলো। এসে একটা ট্যাক্সি ক্যাব ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো আর মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসলো। রায়াফের পেট জড়িয়ে ধরে পিঠে মুখ গুজে জোরে জোরে শব্দ করে ক্রমাগত কান্না করে চলেছে রাজ্য। সকালবেলা যখন সে রায়াফকে দেখেছিল তখন থেকেই তার মনের মধ্যে খচখচানি শুরু হয়েছিল। রায়াফকে দেখার পর থেকে সারাদিন সে কোনো কাজে মন বসাতে পারেনি। একটা মানুষের শরীরের গঠন থেকে শুরু করে কথা বলার ধরন, চুল আঁচড়ানোর স্টাইল হুবহু কখনোই মিলে যাবার কথা নয়। আর তার চাহনি যেন বারবার অন্য কিছু নির্দেশ করছিল। একজন বিচক্ষণ স্পেশাল ফোর্সের অফিসারের কাছে এসব কিছুই কাকতালীয় মনে হবার প্রশ্নই আসে না। এজন্যই তো সে মনে মনে ঠিক করেছিল মিসেস তনুজাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া মাত্র সে এই লোকের পেছনে স্পাইয়ের মতো লেগে থাকবে। কিন্তু তার মা ঠিক তার সন্তানকে চিনে নিয়েছে। তার দাদা ভাই তাদের সামনে জীবিত অবস্থায় আছে। এর চাইতে সুখের আনন্দের আর কি হতে পারে? আমি জানতাম দাদা ভাই তুমি বেঁচে আছো। এভাবে তুমি আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে কোথাও হারিয়ে যেতে পারো না।
আরও অনেক কিছু বলার চেষ্টা করলো রাজ্য, কিন্তু কান্নার দমকে কণ্ঠরোধ হয়ে জিভ জড়িয়ে গেল। তোমাদের কিছু কথা বলার বাকি আছে মা, আমাকে এখন যেতে হবে, নয়তো তোমরা বিপদে পড়ে যাবে। কঠিন কণ্ঠে কথাখানা বলে শক্ত হয়ে বসে রইল রায়াফ। রায়াফের যাবার কথা শুনেই তনুজা এক হাতে রায়াফের গলা জড়িয়ে ধরে আরেক হাতে চোখে মুখে মমতার পরশ বুলাতে বুলাতে উম্মাদের ন্যায় কেঁদে কেঁদে বলে উঠলেন, কত বছর পর তোকে কাছে পেলাম রে বাবা। আমার হাহাকার করা শূন্য বুকটা কেবলই ভরতে শুরু করেছে, আর তুই চলে যাওয়ার কথা বলছিস। এই অসহায় মাকে একা ফেলে কোথায় যেতে চাইছিস বাবা? এভাবে আমাকে ফেলে যদি তুইও চলে যাস, তাহলে আমি কিভাবে বাঁচবো বল? দাদা ভাই কেন যাবে তুমি? আমাদের ফেলে কোথাও যেতে পারবে না, আমি কোথাও যেতে দিব না তোমায়। রাজ্যের পানে তাকিয়ে মুচকি হাসল রায়াফ। এরপর রাজ্যের নরম তুলতুলে গাল টেনে ধরে কিছুটা মেপে হেসে বলে উঠল, পুচকিটা অনেক বড় হয়ে গেছে দেখছি, আমাকে শাসনের সুরে কথা বলে। রায়াফের এমন হেয়ালি কথায় কোনো কান দিল না রাজ্য। সে তার কথায় অনড়। দুনিয়া দুভাগ হয়ে গেলেও সে আজ তার দাদাভাইকে এখান থেকে এক পাও যেতে দেবে না। রাজ্য তার চোখের জলগুলো মুছে সিক্ত কণ্ঠে আহত স্বরে বলে উঠল, বাড়ি ফিরে চলো দাদা ভাই, তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। মা মৃত্যু পথযাত্রী, আমার জীবনটাও ছন্নছাড়া হয়ে আছে। আর বাবা? কি হয়েছে বাবার? উদ্বিগ্নতা প্রকাশ করে হসপিটালের বেড ছেড়ে চট করে উঠে দাঁড়িয়ে কথাখানা শুধালো রায়াফ। রাজ্য হসপিটালের বেড থেকে উঠে দাঁড়িয়ে ধীর পদে রায়াফের সামনে এসে দাঁড়ালো। এরপর রায়াফের চোখে চোখ রেখে কাতর কণ্ঠে বলে উঠল, বাবা আর আগের মতো নরম মনের মানুষটি নেই দাদা ভাই। উনি হুটহাট রেগে যান, সকলের সাথে খারাপ ব্যবহার করেন আর চুপি চুপি কাঁদেন। আমাদের সাথে ঠিকঠাক কথা পর্যন্ত বলেন না। বাবা দিন দিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে দাদা ভাই। রাজ্যের মুখে নিজ বাবার সম্পর্কে এমন কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে যেন ভীষণ কষ্ট হলো রায়াফের। রাজ্যের কাছ থেকে শোনা কথা আর নিজ চোখে নিজের বাবাকে দেখা দুটোই যেন রাত দিনের ফারাক মনে হলো তার। একজন হাসি খুশি সহজ সরল শান্ত মেজাজের মানুষের হঠাৎ এমন পরিবর্তন যেন তার কাছে চূড়ান্ত অবিশ্বাস্য। নিজের পরিবারে এমন ভঙ্গরূপ দেখে কিছুক্ষণ নির্বাক হয়ে চকচকে সাদা টাইলসের মেঝেতে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রায়াফ। এরপর অপরাধীর কণ্ঠে বলল, আমাকে যেতে দে রাজ্য, নয়তো আমাকে আবার হারিয়ে ফেলবি। এখন আমাকে কিছুই জিজ্ঞাসা করে বিভ্রান্ত করিস না। সময় এলে আমি নিজেই সব কিছু খুলে বলবো। রায়াফের চোখের ভাষা পড়তে বেশি সময় লাগলো না রাজ্যের। অবিশ্বাসের চোখে ভাইয়ের দিকে তাকিয়ে নীরবে অশ্রু ফেলে গেল শুধু। কিন্তু মিসেস তনুজা ছেলেকে ছাড়তে নারাজ। এক পর্যায়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। রায়াফকে আকুতি মিনতি করে বলে উঠলেন, বাবারে, একটা রাত মায়ের পাশে থাক না। একটা রাত তোকে দুনয়ন ভরে আমারকে দেখতে দে, এরপর না হয় যাস। মায়ের এমন পাগলামিতে দু চোখ ফেটে জলের আনাগোনা হলো রায়াফের কপল বেয়ে। অতপর রাজ্যকে চোখের ইশারা করতেই রাজ্যের ঠোঁটে প্রশস্ত হাসি ফুটে উঠল। দুই হাতে নিজের চোখের জল মুছে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, মাকে বাড়িতে নেবার সকল ব্যবস্থা আমি এক্ষুনি করে দিচ্ছি দাদা ভাই। নিজের ফোনের স্ক্রিনে সময় দেখে নিয়ে কেবিন থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল রাজ্য। উদ্দেশ্য একটাই, মিসেস তনুজার রিলিজ নিয়ে নিজেদের বাড়িতে ফেরা। রাজ্যের কক্ষে ঘণ্টাখানেক সময় ধরে বিভিন্ন জিনিস নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে যুবরাজ। রাত প্রায় 1:30 বাজতে চলল, অথচ মেয়েটির কক্ষে আসার নামগন্ধ নেই। এবার যেন যুবরাজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চারপাশে নজর বুলিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষার পর নিজের ঠোঁট কামড়ে ধরে শয়তানি হাসল যুবরাজ। আজ রাতে আমাকে এভাবে অপেক্ষা করানোর উচিত শিক্ষা দেব তোমাকে আমি, শ্রেয়সী। ঘড়ির কাঁটায় যখন রাত 2 ছুঁই ছুঁই এমন সময় ক্লান্ত শরীরে কক্ষে প্রবেশ করলো রাজ্য। সুইচ টিপে কক্ষ আলোকিত করতে নিজের অগোছালো কক্ষটাকে হঠাৎ গোছালো দেখে বেশ অবাক হলো সে। পুরো কক্ষ পরিপাটি করে সাজানো গোছানো, বিছানার চাদর পর্যন্ত টান টান করে পাড়া হয়েছে। কোথাও যেন একটা ধূলিকণার অস্তিত্ব পর্যন্ত নেই। অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাড়াতাড়ি কক্ষের দরজা আটকে দিয়ে চারপাশে সতর্ক দৃষ্টি বুলালো রাজ্য।
পুরো কক্ষ জুড়ে কারো কোনো অস্তিত্ব নেই। নিজের গায়ের পোশাক টেনে টুনে ঠিক করে বেলকনিতে নজর দিতেই অন্ধকার চিরে সিগারেটের জ্বলন্ত স্ফুলিঙ্গ নজরে এলো। মুহূর্তেই মস্তিষ্কের নিউরনে নিউরনে জানান দিল মানুষটি কে হতে পারে। ঠোঁটে প্রশস্ত হাসি ঝুলিয়ে নিজের একান্ত ব্যক্তিগত পরিষ্টির সামনে এসে দাঁড়ালো রাজ্য। রাজ্যের উপস্থিতি টের পেয়ে সিগারেট পায়ে পিষে বসা থেকে উঠে দাঁড়ালো যুবরাজ। এরপর মেকি রাগ দেখিয়ে শুধালো, ভাইকে পেয়ে জামাইকে ভুলে গেলে বুঝে? যুবরাজের মুখে রায়েব সম্পর্কে এমন কথা শুনে কেঁপে উঠল রাজ্য। এক মুহূর্তের জন্য যুবরাজকে তার অবিশ্বাস হতে লাগলো, তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলে উঠল, কিসের ভাই? কার ভাই? কার কথা বলছো তুমি? যুবরাজ স্মিত হেসে রাজ্যের থুতনি চেপে ধরে রসিকতা করে এক ভ্রু উঁচিয়ে চোখ টিপে বলে উঠল, ডক্টর রেহান চৌধুরী তোমার দাদা ভাই, তাই না? ভয়ে রাজ্যের কান্না পেয়ে গেল নিমিষেই। এই মুহূর্তে যুবরাজকে তার মোটেও সুবিধার ঠেকছে না। যুবরাজ, এভাবে কথা কেন বলছো? তবে কি দাদা ভাইয়ের গুম হওয়ার পেছনে ওর কোনো হাত আছে? রাজ্যের মুখের ঘন ঘন পরিবর্তনে ফিক করে হেসে দিয়ে শক্ত কণ্ঠে যুবরাজ বলে উঠল, ঠিকই ধরেছ, তোমার ভাইকে এতগুলো বছর আমি গুম করে রেখেছিলাম, এবার তোমাকেও গুম করব। রহিম আমার রবাব রাজ্য। কথাটি বলেই হো হো শব্দ তুলে হাসতে লাগলো যুবরাজ। যুবরাজের এমন হাসিতে রাজ্যের বড় বড় নেত্র বেয়ে ভারী বর্ষণের সৃষ্টি হলো। মনে নানা কুচিন্তা এসে ধরা দিল। তবে কি ভুল মানুষে মন বিনিময় হলো? দাদা ভাইকে কি আবার হারিয়ে ফেলবো আমরা? এবার কে বাঁচাবে আমার পরিবারকে? যুবরাজ তার উষ্ণ হাতের আঙ্গুলের স্পর্শে রাজ্যের চোখের জল মুছিয়ে কপালে ঠোঁটের উষ্ণ পরশ এঁকে বলে উঠল, এতটাই অবিশ্বাস্য যখন, তখন আমাকে ভালোবাসলে কেন জান? যুবরাজের কণ্ঠে এমন আহত স্বর শুনে মুখ তুলে যুবরাজের মুখপানে তাকালো রাজ্য। এরপর তার চোখে চোখ রেখে সত্যি উদ্ঘাটনের চেষ্টা করল সে, কিন্তু ওই বাদামি রাঙা গভীর চোখের বিষাদের রহস্য উদ্ঘাটনের পরিবর্তে নিজেই বিষাদিনী হলো। সহসাই যুবরাজের পায়ের ওপর পা রেখে উৎসু হয়ে গলা জড়িয়ে ঠোঁটে ঠোঁট ডুবালো রাজ্য। রাজ্যের সম্মোহনী স্পর্শে যুবরাজের সর্বাঙ্গে ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল, সাথে দূর হলো সকল অভিমান। পায়ের রক্ত মাথায় ছলকে উঠে উত্তপ্ত শরীরে নিষিদ্ধ বাসনার জন্ম নিল। নিজেকে সংযত করতে দুই হাত মুষ্টিবদ্ধ করে দুই চোখ বুজে ঠায় দাঁড়িয়ে রইল যুবরাজ। যুবরাজকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে রাজ্য বলে উঠল, আপনাকে চিনতে বড্ড দেরি হয়ে গেল ডক্টর ইউভি। শুনশান নীরব স্তব্ধ রজনী। তারাখচিত আকাশের নৈঋত্য কোণ থেকে ধীরে ধীরে শুল্ক পক্ষের চাঁদখানা বিদায় নিতে চলেছে। রাস্তার নেড়ি কুকুরগুলো ঘেউ ঘেউ পর্যন্ত কর্ণগোহরে আসছে না। চারপাশে এলোমেলো বাতাসের অস্তিত্ব খুব করে টের পাওয়া যাচ্ছে। রাজ্যের কক্ষের ভারী পর্দাগুলো সেই বাতাসের দাপটে সমান তালে উড়ে চলেছে। সেই সাথে রাজ্যের ঝলমলে উসখুস যুক্ত চুল, ড্রিমলাইটের মৃদু নীলচে আলোয় শক্ত আলিঙ্গনে দুজন প্রাপ্ত বয়স্ক মানব মানবী একজন আরেকজনকে আবদ্ধ করে রেখেছে। তাদের উত্তপ্ত ভারী নিঃশ্বাস ব্যথিত আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। যুবরাজের প্রশস্ত বুকে চোখ বন্ধ করে পরম শান্তিতে মাথা রেখে যুবরাজকে শক্ত করে জড়িয়ে রেখেছে রাজ্য। যুবরাজের বুকের ধূপধাপ হার্টবিটের প্রত্যেকটা হাতুড়ি পেটানো বাড়ি তার হৃদয়ের দরজায় কড়া নেড়ে চলেছে বিরামহীনভাবে। সেই শব্দে বারবার শিউরে উঠছে রাজ্য, আর থেকে থেকে যুবরাজের পিঠে শক্ত করে খামচে ধরছে। রাজ্যের হৃদয়ের উতাল বাসনা টের পেয়ে শব্দ করে হেসে উঠল যুবরাজ। যুবরাজের হাসি দেখে কিছুটা থতমত খেল রাজ্য। এরপর বুক থেকে ঝটপট মাথা সরিয়ে যুবরাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আপনি একটা খারাপ আর চূড়ান্ত অসভ্য লোক। আমারই ভুল হয়েছে আপনাকে প্রশ্রয় দেওয়া। এক্ষুনি বেরিয়ে যান আমার রুম থেকে, ফাজিল লোক কোথাকার। কথাটি বলেই অভিমান করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল রাজ্য। এটা দেখে যুবরাজ আরও একচোট হেসে নিজেকে স্বাভাবিক করে আদরে কণ্ঠে শুধালো, আমার সাথে যোগাযোগ বন্ধ করেছিলে কেন? যুবরাজের এহেন প্রশ্নে ধক করে উঠল রাজ্যের বুক। কি উত্তর দেবে সেই প্রশ্নের? সে তো নিজেই জানে না কী কারণে হঠাৎ এই বজ্জাত ছেলেকে সে অ্যাভয়েড করেছে। কি হলো, অ্যান্সার দিচ্ছ না কেন? ভালোবাসার ডোজ কি কম পড়েছিল? কথাটি বলে রাজ্যের দিকে সামান্য ঝুঁকে আবার ফিক করে হেসে দিল যুবরাজ। এবার রাজ্য নিজেকে সাধু জাহির করতে মিনমিন করে বলে উঠল,
আপনি কি বলেছিলেন আমাকে ফোনে, মনে নেই আপনার? কি বলেছিলাম? কি বলেননি? আচ্ছা, কি বলেছিলাম বলো তো শুনি। আমি বলতে পারবো না অমন অসভ্য কথা। কেমন অসভ্য কথা? যুবরাজের সেই পুরনো কথা মস্তিষ্কে হানা দিতেই লজ্জায় দুই গাল রক্তিম হয়ে কান দুটো গরম হয়ে উঠল রাজ্যের। নিজের লাল হয়ে যাওয়া গাল দুটো দুই হাতের সহিত চেপে ধরে পুরনো ভাবনায় ডুব দিল রাজ্য। রেহান আর রাজ্যের মধ্যে বয়সের ফারাক ছিল মাত্র 6। তাদের দুই ভাই বোনের বয়সের ফারাক অল্প হওয়াতে দুজনের সখ্যতা ছিল বেশ। ছোটবেলা থেকেই রেহান ছিল শান্ত ঠান্ডা মেজাজের অধিকারী। এরকম ভদ্র বাচ্চার দেখা পাওয়া দুষ্কর। এরকমটাই প্রশংসা করত প্রতিবেশীরা রেহান সম্পর্কে। রেহান ছোট থেকেই খুবই নরম মনের মানুষ ছিল। এদিকে রাজ্য ছিল জেদি, বুদ্ধিমতী আর কিছুটা ধূর্ত প্রকৃতির। রেহান যখন বাসায় জেদ শুরু করে ডক্টরি পড়তে বিদেশে যাবে, তখন মিসেস তনুজা আর রেজন চৌধুরী রাজ্যের দিকে তাকিয়ে বুকে পাথর বেঁধেছিলেন। কারণ মেয়েটা তাদের অন্ধের যষ্টির মতো। কোনো প্রকার বাজবিচার না করেই রেজন চৌধুরী রাজ্যকে আঁকড়ে ধরে রেহানকে বিদেশে পড়াতে পাঠান। রেজন চৌধুরী তার এক বন্ধুর সহায়তায় নিউ ইয়র্ক আলবার্ট আইনস্টাইন মেডিকেল কলেজ অ্যান্ড মেডিসিন রিসার্চ ইনস্টিটিউটে রেহানকে অ্যাডমিট করতে সক্ষম হন। সে সময়ের সব কিছুই যেন স্বপ্নের মতো সুন্দর ছিল। রেহান নিয়ম করে সপ্তাহে 3 দিন বাড়িতে কল করত। হঠাৎই একদিন রেহান জানায় তার একজন দেশি রুমমেট এসেছে, কিন্তু ছেলেটা বিদেশেই বড় হয়েছে, এমনকি দেখতে শুনতো বিদেশিদের মতো। সবাই তাকে ইউভি নামে চেনে। মিসেস তনুজা আর রেজন চৌধুরী আগ্রহের বশে একদিন ছেলেটার সাথে কথা বললেন। ছেলেটার কথাবার্তায় প্রচণ্ড ম্যাচুরিটি বিদ্যমান। একজন 17 বছরের তরুণের কাছে এমন ম্যাচুরিটি প্রত্যাশা করাও যেন আশ্চর্যের বিষয়। শুধু তাই নয়, ছেলেটি মানুষের উদাসী বিক্ষিপ্ত মন নিমিষেই ভালো করার ওস্তাদও বটে। MBBS শেষ করে রেহান যখন ইন্টার্নি করছিল, রাজ্য তখন ইন্টার বোর্ড এক্সামের প্রস্তুতি নিচ্ছে। পরীক্ষা একদম দরজায় এসে ঠক ঠক করে করা নাড়ছে। এরকম শ্বাসরুদ্ধকর অবস্থা। যে করেই হোক সবচাইতে ভালো রেজাল্ট করে তাকে তার দাদা ভাইয়ের সমকক্ষ হতেই হবে। গভীর রাতে নিজের পড়াশোনা শেষ করে কেবলমাত্র বিছানায় শোবার প্রস্তুতি নিচ্ছে রাজ্য। এমন সময় টুং করে একটা মেসেজ আসে তার ফোনে। মেসেজের শব্দে বেশ অবাক হয় রাজ্য। এত রাতে কে মেসেজ দিল? দাদা ভাইটা এত রাতে কখনোই মেসেজ দেবার কথা নয়। তবে কৌতূহলবশত ফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকতেই আগত মেসেজ দেখে সারা শরীরে অদ্ভুত এক শিহরণ খেলে যায় ষোড়শী বালিকার। সেই বার্তাটি ভালো করে নজর বুলানোর আগেই দ্বিতীয় বার্তা এসে হাজির। এত রাত জেগে পড়াশোনা করে নিজের চেহারা কেন খারাপ করছো? তোমাকে বউ বলে সম্বোধন করছে, এর জন্য আমার মোটেও অসুস্থ হচ্ছে না, এবং আমি এটার জন্য কাউকে কোনো জবাবদিহিতা করতেও রাজি নই। তুমি আমার ভবিষ্যৎ বউ। একবার যখন আমার অসভ্য পুরুষের নজরে পড়ে গেছো, আমার থেকে তোমার ডিস্টেন্স নেই রাজ্য। অনেকদিন ধরে নিজেকে সামনে রেখেছে, আজকাল সম্ভব হলো না। আমি যে বড্ড বেসামাল। নামের দিকে নজর দিতেই সংক্ষেপে চোখে পড়ল ইউভি। ভয়ে উচ্ছ্বাসে কাঁপা কাঁপা হাতে মেসেজদাতার নামের উপর ক্লিক করতেই গভীর দুইটো বাদামি চোখ নজর কাড়ল। ফোনের মধ্যে বিভিন্ন কারসাজি করেও মেসেজদাতার পুরো কোনো ইমেজ খুঁজে পেল না রাজ্য। ফিরতি বার্তা পাঠাবে কি না সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করতে করতেই পুরোটা রাত কাভার হয়ে গেল। সেদিন ভোরবেলায় রাজ্যের আর পড়াশোনাতে মন বসল না। এতদিন জানতাম মেয়েরা তাদের প্রোফাইলে চোখের ছবি দিয়ে রাখে মানুষকে আকৃষ্ট করতে, আর এখন দেখছি ছেলেরা ওই ট্রেন্ড ফলো করছে। কি অদ্ভুত লোক রে বাবা। বেহুদা ভঙ্গিতে কলম কামড়ে আরও নানান ভাবনা ভেবে চলেছে রাজ্য। হঠাৎই সেই কক্ষে রেজন চৌধুরী প্রবেশ করলেন। কি রে মা, এত বেলা হলো এখনো রুম ছেড়ে বাইরে হয়লি না? আজ তো কোচিং নেই। আকস্মিক নিজের বাবার উপস্থিতি বেশ অস্বস্তিতে ফেলল রাজ্যকে। এদিকে অধিক চিন্তায় কলম কামড়ানোর ফলে সেটার দশাও বেহাল। কিং কর্তব্য বিমূঢ় রাজ্য ক্যাবলাকান্তের মতো হেহে করে হেসে কি প্রতি উত্তর করবে সেটাই যেন খুঁজে পেল না। শেষমেশ নির্বোধ বালিকার ন্যায় শুধালো, দাদা ভাইয়ের ওই বিদেশি বন্ধু, রুমের ছেলেটাকে তুমি কি কখনো দেখেছো বাপি? রাজ্যের এমন প্রশ্নে কিছুক্ষণ মেয়ের দিকে মৌনদৃষ্টিতে তাকিয়ে রইলেন ভদ্রলোক। এরপর রুম থেকে প্রস্থান নিতে নিতে বলে উঠলেন, একবার দেখেছিলাম, তো অনেক আগে। কিন্তু ওই ছেলেকে দিয়ে তোমার কি কাজ বলো তোমার?
রেজওয়ান চৌধুরীর পাল্টা প্রশ্নে খুক খুক করে কেসে উঠল রাজ্য। এরপর মিছে মিছে পড়াশোনার ভান ধরে বলে উঠল, এমনি হঠাৎ জানতেই ইচ্ছে হলো, তাই জিজ্ঞেস করলাম আর কি। দূর দেশে দাদা ভাই একা একা থাকছে, তাই চিন্তা হলো। এর বাইরে আর কিছুই না বাবা। খুবই কনফিডেন্সের সাথে কথাগুলো বলে বইয়ে মুখ গুজে ফেলল রাজ্য। রেজওয়ান চৌধুরী এই বিষয়ে আর কোনো গুরুত্ব না দিয়ে নিজের কাজে চলে গেলেন। কিন্তু রাজ্যের খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে গেল। সব সময়ে ওই চোখ দুটো আর মেসেজ দুটো দেখেই তার রাত দিন সমান তালে কেটে যাচ্ছে। খাবার দেখলেই কেমন একটা বমি বমি ফিল হয়, গায়ে জ্বর জ্বর অনুভূত হয় আর অযথাই হাসি পায়। নিজের আহিন কাণ্ডে নিজেকে নিজে কঠিন শাসালো রাজ্য। সব কিছুই যখন মাত্রা অতিরিক্ত পর্যায়ে চলে যাবার উপক্রম হলো, তখন কোনো উপায় না পেয়ে রেহানকে ভিডিও কল করে বসলো রাজ্য। উদ্দেশ্য একটাই, বাদামি চোখের মালিককে এক নজর দেখা। রাজ্য যখন রেহানকে কল করে, রেহান তখন ল্যাবরেটরিতে কাজ করছিল। কাজের সময় হঠাৎ ফোন আসাতে বেশ বিরক্ত হয় রেহান। কিন্তু ফোনের স্ক্রিনে রাজ্যের নাম দেখে অবাক হয়ে ফোন তুলতে রাজ্যের মলিন মুখ দেখে রেহান উদ্বিগ্ন হয়ে ওঠে। কী ব্যাপার রাজ্য, তোর চেহারার এই অবস্থা কেন, কি হয়েছে? বোনের উদ্বিগ্নতা কমাতে চতুর রাজ্য পড়াশোনার বাহানা দিল। এক্সামের টেনশনে প্রচুর ধকল যাচ্ছে দাদা ভাই, তুমি টেনশন করো না, আমি ঠিক আছি। কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে রেহান শুধালো, এমন অসময় তো কখনো ফোন করিস না, কোনো কিছু জরুরি বলবি নাকি? কোনো ম্যাথ সলভ করতে হবে? রাজ্য কি বলবে না বলবে কিছুই গুছিয়ে উঠতে পারল না। কিছুক্ষণ মাথা চুলকে ডানে বামে চোখ ঘুরে চট করে বলে উঠল, তোমার রুমমেট বিদেশি ছেলেটা কি তোমার খেয়াল রাখে না দাদা ভাই? তুমি একদম শুকিয়ে যাচ্ছ। কথাটা শোনা মাত্র পাশ থেকে চট করে উঠে দাঁড়ায় যুবরাজ। এরপর ক্যামেরার সামনে এসে রসিকতা মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমার যতটুকু দায়িত্ব আমি সেটা অফকোর্স পালন করছি টুনটুনি। বাকি তো পূরণের জন্য ওর একটা বউ দরকার। আমি আবার বউর দায়িত্ব পালন করতে পারবো না, দুঃখিত। ধবধবে সাদা ডাক্তারি ইউনিফর্ম পরিহিত হ্যাংলা পাতলা গড়নের ফর্সা ছেলেটিকে এক নিমিষের জন্য দেখে হার্টবিট মিস করলো রাজ্য। যদিও মুখমণ্ডল মাস্কে ঢাকা, তবুও তার চোখ দুটোই তার সৌন্দর্য প্রকাশ করে চলেছে বাধাহীনভাবে। ঘন মোটা বাঁধানো ভ্রু আর ঘন ঘন ঝলমলে কালচে বাদামি রঙের চুল। পুরো চেহারা না দেখলেও রাজ্য বুঝে গেল ছেলেটি সাংঘাতিক সুদর্শন। যুবরাজের কণ্ঠ আর চেহারার আকৃষ্টতায় মুগ্ধ হয়ে সব মিলিয়ে কথার তালগোল বাঁকিয়ে ফেলল রাজ্য। প্রথমবারের মতো চোখে চোখে দেখা হলো দুজনার। রাজ্য দ্রুত চোখ নামিয়ে কিছু না বলেই হুট করে ফোনের লাইন কেটে সুইচ অফ করে গায়ে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ল। এদিকে রেহান কোনো কিছুই বুঝতে না পেরে বার দুয়েক ট্রাই করলো, কিন্তু ফোন ঢুকলো না। দুপুর গড়াতেই শরীর কাঁপিয়ে 102 ডিগ্রি জ্বর এলো রাজ্যের। প্যারাসিটামল খেয়েও কোনোভাবেই জ্বরের লাগাম টানা যাচ্ছে না। রাত বাড়তে বাড়তে জ্বর আরও বাড়তে লাগলো। উপায় না পেয়ে কেঁদে কেটে রেহানের কাছে সবটা খুলে বললেন তনুজা। হঠাৎ জ্বরের কারণ কারোরই বোধগম্য হলো না। এক পর্যায়ে জ্বরের ঘুরে আবুল তাবুল বকতে শুরু করলো রাজ্য। রেজওয়ান আর তনুজা রাজ্যকে হসপিটালে অ্যাডমিট করলেন রেহানের পরামর্শ অনুযায়ী। 3 দিন পর সেই জ্বর কমে কিছুটা সুস্থ হলো রাজ্য। বাসায় ফিরে দিন রাত যুবরাজের মেসেজের দিকে তাকিয়ে চোখের নিচে কালি পড়ে গেল। তবুও সেই কঠিন হৃদয়ের পুরুষের কোনো ফোন বা মেসেজ কিছুই এলো না। এক পর্যায়ে যুবরাজের প্রত্যাশা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হলো রাজ্য। দেখতে দেখতে পরীক্ষা চলে এলো। পড়াশোনার চাপে যুবরাজকে এক প্রকার ভুলেই গেল সে। শেষ পরীক্ষার দিন এক্সাম শেষ করে বাড়ি ফিরতেই ফোন হাতে নিয়ে রেহানকে কল করতে ডাটা অন করলো রাজ্য। সাথে সাথেই মেসেজ নোটিফিকেশন আসলো। মেসেজ ওপেন করতেই চক্ষু বিস্ফোরিত হবার উপক্রম। আমাকে দেখিয়ে যদি হসপিটালে অ্যাডমিট হতে হয়, তবে দেশে ফিরে যখন পেটে একটা বাচ্চা দিয়ে দেব, তখন কি উপায় হবে জাদু? মেসেজ দেখে রাগে দুঃখে অভিমানে জেদে আগ্রাসী হয়ে উঠল রাজ্য। কোনো কিছুর বাজবিচার না করে ব্লক করে দিল যুবরাজের নম্বর। সেদিনই তনুজাকে সাথে নিয়ে কিনে আনলো নতুন সিম। রেহানকে পর্যন্ত সেই নাম্বার দিল না। এভাবেই এক পর্যায়ে যুবরাজকে বেমালুন ভুলে গেল রাজ্য। আর আজ এতগুলো বছর পর সেই মানুষটি তার সামনে, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। রেহান হারিয়ে যাবার পর অবশ্য পুরনো সেই নম্বরে অনেক ট্রাই করেছে রাজ্য, কিন্তু কোনোভাবেই তার নাগাল পাওয়া যায়নি। রাজ্যের ধ্যান ভাঙল
যুবরাজের আঙ্গুলির তুড়ি বাজানোর শব্দে। ভাবনা থেকে হকচকিয়ে বের হয়ে যুবরাজের দিকে লাজুক দৃষ্টিপাতে রাজ্যের লাজুক মুখশ্রীর দিকে তাকিয়ে প্রশান্তির হৃদয় ভরে ওঠে যুবরাজের। যুবরাজ রাজ্যের কাছে এসে গলা খাকারি দেয়। কল্পনা করতে করতে তো রাত কাবর করে ফেললে, আমার আর আজ ঘুম হলো না। কথাটি বলেই অসহায় মুখশ্রীতে প্যান্টের পকেটে 2 হাত ঢুকে স্থির হয়ে দাঁড়িয়ে রইল যুবরাজ। রাজ্য কিছু বলতে যাবে তার আগেই আদুরে কণ্ঠে যুবরাজ বলে উঠল, তোমাকে আমি শাস্তি দেবো রাজ্য, কঠিন শাস্তি। তুমি কি শাস্তির জন্য প্রস্তুত? যুবরাজের এমন শীতল কথায় মোমের মতো গলে গিয়ে রাজ্য শুধায়, কি শাস্তি? লাইট অফ করো, তোমাকে ঘুঘু পাখি দেখাবো। ছি ছি, আমি ওসব দেখবো না, নীলজ লোক কোথাকার। দেখতে তোমাকে হবে। আমি কিন্তু চিৎকার করব। করো। মৃদু কণ্ঠে কথাটি বলে ড্রিম লাইট অফ করে পুরো কক্ষ অন্ধকার করে ফেলল যুবরাজ। ভয়ে রাজ্য চোখ বন্ধ করে নিজের জামা খামচে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। যুবরাজ সামান্য হেসে পকেট থেকে একটা ডায়মন্ডের পেন্ডেন্ট বের করে রাজ্যের গলায় পরিয়ে দিতেই যুবরাজের উষ্ণ হাতের স্পর্শে কিঞ্চিত কেঁপে ওঠে রাজ্যের কানের কাছে মাদকতা মিশ্রিত কণ্ঠে ফিসফিস করে যুবরাজ বলে উঠল, তোমাকে পাবার বাসনার 8 বছর পূর্ণ হলো আজ। তুমি শুধু আমার রাজ্য, তোমার উপর একমাত্র যুবরাজ শাহিরের দখলদারি ছাড়া আর কারো কোনো আধিপত্য চলবে না। তোমার ত্রিসীমার আমি একটা পিপিলিকার আগমন পর্যন্ত বরদাস্ত করব না। তুমি আমার একান্ত ব্যক্তিগত সম্পত্তি। ভোরের আলো ফুটেছে আর ঘন্টা 3 আগে সূর্যের প্রখর তেজ নিয়ে চিলবিল করে রোদ উঠে পুরো পৃথিবী ঝলসে দেওয়ার চেষ্টা করছে। চারপাশে দ্বারকাকগুলো কাকা ধ্বনিতে অস্থির হয়ে পরিবেশের সৃষ্টি করে তুলেছে। নেই কোনো প্রাকৃতিক সমীকরণ, নিজের বাসভবন পর্যন্ত গুমট কবরের ন্যায় ঠেকছে। এরকম অস্বস্তির পরিস্থিতিতে নিজের কক্ষে উদম গায়ে ইজি চেয়ারে বসে সমানে বিড়ি ফুঁকে চলেছে যুবরাজ। আজকাল কোনোভাবেই 2 চোখের পাতায় ঘুম ধরা দিচ্ছে না তার। চোখ বন্ধ করলেই অতীতের বিশ্রী কিছু স্মৃতি চোখের সামনে এসে চিৎকার করে চলেছে সমানে। অজানা ভয়ে বারবার হৃদয় কেঁপে উঠছে। সর্বদাই মনে হচ্ছে এই বুঝি ভালোবাসার কেউ হারিয়ে গেল। যেই দুঃসময় যুবরাজ পাড়ি দিয়ে এ পর্যন্ত এসেছে সেই সময়ের পুনরাবৃত্তি কি দ্বিতীয়বার হবে? সিগারেট পুড়ে কখন হাতের কাছে আগুন এসে ঠেকেছে ঠাউরি করতে পারেনি যুবরাজ। ভাবনায় মগ্ন থাকা যুবরাজ হঠাৎই তীব্র ব্যথায় আউচ শব্দ করে উঠল। সিগারেটের টকটকে লাল অগ্নি তার মধ্যমা আর তর্জনী দুটো আঙ্গুলকে সযত্নে পুড়িয়ে দিয়েছে কয়েক সেকেন্ডের ব্যবধানে। মুহূর্তেই আঙ্গুলে দুটো গোলাপি বর্ণ ধারণ করলো, সেই সাথে অস্বস্তিকর জ্বলুনি। অজানা হিংস্র রাগে মাথা ফেটে যাবার উপক্রম হলো যুবরাজের। দ্রুত হাতে সিগারেটের ফিল্টারগুলোকে অ্যাস্ট্রেতে ফেলে ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ালো যুবরাজ। বহুত হয়েছে চিন্তা ভাবনা, এবার শরীরের একটু একটু আরাম করা চাই। আর কতদিন এইভাবে হাইড অ্যান্ড সিক খেলতে হবে কে জানে। তো এতটুকু জানি খুব শীঘ্রই তোমার সাথে দেখা হতে চলেছে। কথাগুলো আপন মনে ভেবে এসির পাওয়ার কমিয়ে চোখে মুখে কাঁথা জড়িয়ে শুয়ে চোখ বন্ধ করলো যুবরাজ। চোখ বন্ধ করতেই চোখের সামনে ধরা দিল রেহানের ঝুলন্ত বরফে পরিণত দেহ। জিপিএস ট্র্যাকারের নির্দেশনা অনুযায়ী যুবরাজ শহরের অদূরে একটি জঙ্গলের ভেতর প্রবেশ করে। শহর থেকে জঙ্গলটির দূরত্ব বেশি নয়, গাড়িতে গেলে খুব করে হলেও আধা ঘন্টা সময়ের মতো ব্যয় হয়। কিন্তু যুবরাজের পায়ে হেঁটে কোমর সমান বরফের স্তূপ পাড়ি দিয়ে সেই জঙ্গলে পৌঁছাতে সময় লেগেছে 2 ঘন্টার মতো। আশেপাশের কিছুরই দিক নির্দেশনা অনুমান করা যাচ্ছে না। এদিকে হঠাৎই জিপিএস ট্র্যাকারটিও কাজ করা বন্ধ করে দেয়। হাড় হিম করা ঠান্ডা বাতাস, সাথে কোমর সমান বরফ। কোথায় আছিস তুই রেহান? আমি যে কোনোভাবে টিকে থাকতে পারছি না। আমি পৌঁছাতে তুই বাঁচবি তো? নিজের এমন করুণ দশায় 2 চোখ ফেটে উপচে জল বেরিয়ে এলো যুবরাজের। বারবার ধৈর্য হারিয়ে যেতে লাগলো, শরীরটাও যেন আর সায় দিচ্ছে না। শক্তিহীন দুর্বল মানুষের মতো পা দুটো অসাড় হয়ে বারবার বরফে মুখ থুবড়ে পড়ে গেল যুবরাজ। বেদুইন যেন একটু পানির আশায় হন্যে হয়ে মরীচিকার পেছনে ছুটে চলে মাইলের পর মাইল। যুবরাজের ঠিক সেই অবস্থা হলো। পায়ের সমস্ত শক্তি হারিয়ে শেষমেশ হামাগুড়ি চলতে চলতে খুঁজতে লাগলো রেহানের শেষ
অস্তিত্ব। টানা 3 ঘন্টার অভিযানেও যখন রেহানের সন্ধান মিলল না, তখন চরম হতাশার ব্যর্থতায় 2 চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। কিন্তু চক্ষু বোঝার আগে অদূরে পরিত্যক্ত ফকফকে বরফে ঢাকা সাদা রঙের বাড়িটি যুবরাজের দৃষ্টি পরক করতে ভুলল না। বাড়িটি দেখার সাথে সাথেই যুবরাজের সারা শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। নিমেষের ব্যবধানে সিংহের ন্যায় শক্তি এসে জমা হলো মাঝারি গড়নের শরীরটাতে। নিজের 2 হাতের পেশির শক্তির সহায়তায় গাছের মোটা মোটা 2টো ডাল ভেঙে তাতে ভর দিয়ে হেঁটে চলল সেই বাড়ির অভিমুখে। কিছুক্ষণ পর মধ্যেই ডাল দুটোর সহায়তায় বাড়িটির ভেতরে প্রবেশের বরফ পরিষ্কার করে ভেতরে ঢুকে পড়ল যুবরাজ। আশেপাশে উদ্ভ্রান্তের ন্যায় দৃষ্টি বুলিয়ে দড়িতে উপর করে ঝুলিয়ে রাখা বরফ জমে সাদা হয়ে থাকা একজন মানুষের অবয়বের দিকে চোখ গেল তার। প্রথম দেখায় ভয় পেলেও মনের সাহস সঞ্চার করে দ্রুত পদে সামনে এসে দাঁড়ালো নিজের সমবয়সী একটা ছেলে, যার শরীরের গড়ন রেহানের মতো। যুবরাজ হাতের লাঠি ফেলে তৎক্ষণাৎ পায়ের বাঁধন আলগা করে ধীরে ধীরে নিচে নামালো। এরপর নিজের গায়ের মোটা পোশাক তার গায়ে জড়িয়ে চেহারার দিকে নজর দিতেই আটকে উঠল। পুরোটা মুখ একদম ঝলসে কালো হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গা থেকে তেল ঝরে বরফে জমে রয়েছে। চোখগুলো পুড়ে কুঁচকে রয়েছে। এমন বীভৎস দৃশ্য চোখের সামনে দেখে ফুপিয়ে কেঁদে উঠল যুবরাজ। এরপর নিজের চোখের গড়িয়ে পড়া জলগুলোকে না মুছে ছেলেটির বাম হাত চেপে ধরল। কবজির কাছের বার্থমার্ক স্পষ্ট বলে দিচ্ছে এটা রেহান। রেহানের সারা শরীর বরফে আচ্ছাদিত। মনে হচ্ছে তাকে কোনো ডোমঘরের রেফ্রিজারেটর থেকে সদ্য বের করা হয়েছে। যুবরাজ তার মনের আশা হারালো না তবুও। তুই কখনো এভাবে মরতে পারিস না। আমি মরতে দেব না তোকে। তোকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোর সবকিছুর জিম্মাদার আমি। তবে কেন তোর মৃত্যুপথে যাত্রী? যুবরাজ প্রথমে ভাবল রেহান হয়তো বেঁচেই নেই। এরপরও মন মানতে চাইল না। হাতের পালস চেক করতেই হু হু করে ডুকরে চিৎকার করে কেঁদে উঠল যুবরাজ। কথাই আছে না, রাখে আল্লাহ মারেকে। যুবরাজ যেন নতুন করে রেহানকে বাঁচানোর সুযোগ পেল। রেহান বেঁচে আছে, হ্যাঁ রেহান বেঁচে আছে। তার পালস রেট খুবই ক্ষীণ গতিতে চলছে, তবুও সে বেঁচে আছে। রেহানের দেহে প্রাণ আছে, এটাই যুবরাজের জন্য অনেক কিছু। নিজের গায়ের শার্ট দিয়ে কোনোভাবে নিজের সাথে বেঁধে নিজের পিঠে তুলে নিল রেহানকে। নিজের সম উচ্চতায় একজন শক্ত সামর্থ্য যুবককে পিঠে তুলতে বেশ বেগ পেতে হলো যুবরাজকে। তবুও যেখানে জীবন মৃত্যুর মাঝখানে অবস্থান, সেখানে মৃত্যুর আগে জীবন বাঁচানোর চেষ্টা করতে দোষ কোথায়? রেহানকে নিয়ে কোথায় যাবে, কি করবে, কিছুই ভেবে পেল না যুবরাজ। একজন জেল পলাতক ক্রিমিনাল এই কঠিন অপরিচিত শহরে 1 সেকেন্ডও টিকতে পারবে না। কিন্তু একটা ভালো হসপিটালে নিয়ে রেহানকে এমার্জেন্সি ট্রিটমেন্ট করাতে হবে। 1 সেকেন্ড বিলম্ব করার মতো সময়ও আর অবশিষ্ট নেই। চারপাশে যখন ঘন অন্ধকার আর হতাশা যুবরাজকে গ্রাস করলো, তখন সব শেষ আশ্রয়স্থল হিসেবে যুবরাজের মাথায় ম্যাগানের নাম এলো। যুবরাজ যেন তার চোখের সামনে আলোকিত ভোর দেখতে পেল। রেহানকে নিয়ে 2 লাঠিতে ভর দিয়ে কচ্ছপের গতিতে হেঁটে চলল ম্যাগানের বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর হবার উপক্রম হলো। জ্যাকব গ্যাব্রিয়েলের প্রকাণ্ড বাড়ির সামনে এসে আরও কুল কিনারা হারা হলো যুবরাজ। বরফে চারপাশ এমনভাবে সব কিছু ঢেকে আছে, বাড়ির ভেতরে ঢোকার কোনো অবস্থা নেই। রেহানকে নিয়ে কোনোভাবে ভেতরে প্রবেশ করা সম্ভব নয়। কি করবো এখন আমি? চারপাশে দৃষ্টি বুলাতেই তুষারে আচ্ছাদিত একটি বড় গাড়ি দেখতে পেল যুবরাজ। দ্রুত সেই গাড়ির কাছে গিয়ে কনুই দিয়ে গাড়ির কাচ ভেঙে ভেতর থেকে লক খুলে সেই গাড়ির ভেতরে রেহানকে পরম যত্নে শুয়ে দিল। পরিস্থিতি তোকে আর আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে দেখেছিস? কখনো কি ভাবছিলে আমাকে বন্ধু হিসেবে পেতে গিয়ে তোকে আমার নিষ্ঠুর নিয়তির সম্মুখীন হতে হবে? নির্জীবের মতো পড়ে থাকা রেহানের পক্ষ থেকে কোনো জবাব আসে না। নিজের কুৎসিত মন্দ ভাগ্যের উপর উপহাস করে কপাল চাপড়ে গাড়ির দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে এলো যুবরাজ। রেহানকে তুষারে আচ্ছাদিত গাড়ির ভেতরে শুয়ে রেখে বাইরের ওয়ালের সাথে থাকা স্টিলের ড্রেন পাইপ পরিষ্কার করতে করতে বেয়ে বেয়ে দোতলায় উঠে গেল যুবরাজ। খোলা বেলকনি ডিঙিয়ে বাসের ভেতর প্রবেশ করতেই চারপাশ কেমন ভয়ানক ঠেকতে
লাগলো। ঝা চকচকে বিশাল বড় বাড়ি, কিন্তু মানুষের কোনো কোলাহল নেই। যুবরাজ জানে জ্যাকব গ্যাব্রিয়েল ছাড়া মেগান মেয়েটির আর কেউ নেই। নিকট আত্মীয় বলতে একটা চাচা রয়েছে, সে সুইজারল্যান্ডে বাস করে। এত বড় বাড়িতে মেয়েটি একা একা কিভাবে বাস করছে? মেয়েটিকে পুরোপুরি একা করে দেবার জন্য কি সত্যি আমি দায়ী? নানান অসহ্য ভাবনা ভাবতে ভাবতে প্রতিটা কক্ষে গিয়ে মেগানকে খুঁজে হতাশ হলো যুবরাজ। আশেপাশে ঘুরে পুরো বাড়িতে কারো সন্ধান না পেয়ে একটা বদ্ধ রুমের সামনে আসতেই থমকে দাঁড়ালো যুবরাজ। ভেতর থেকে মৃদু গোঙানির আওয়াজ আসছে। দরজায় ধাক্কা দিতেই মনে হলো ভেতর থেকে লাগানো, তবু যুবরাজ নব ঘুরিয়ে ডেকে উঠল, মেগান, ইটস ডক্টর ইউফি, ক্যান ইউ হিয়ার মি? যুবরাজের কণ্ঠ পেয়ে মৃত পথযাত্রী মেগানের বুক ছাতি ফেটে কান্না এলো, কিন্তু চোখের জল সব অনেক আগেই শুকিয়ে গিয়েছে। সে এতটাই নিরুপায় হয়ে গিয়েছে আজ যে কান্না করে নিজের দুঃখ পর্যন্ত নিজের পছন্দের মানুষের সাথে শেয়ার করতে পারবে না। ধীরে ধীরে মেগানের গোঙানির আওয়াজ বাড়ল। ইটস ইউ অলরাইট? আকস্মিক চিন্তায় দ্বিতীয় দফায় ধক করে উঠল যুবরাজের বুক। চারপাশে খুঁজে হতবুদ্ধি হয়ে নিজের সর্বশক্তি খাটিয়ে দরজা ভাঙার চেষ্টা করলো সে। যখন শক্তিতে আর কুলালো না, তখন ডাইনিং রুমে গিয়ে চেয়ার এনে সজোরে একের পর এক বাড়ি দিতে লাগলো। ও কাঠের চেয়ারটি কিছুক্ষণ পরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো। সেই সাথে খুলে গেল দরজা। দরজা খুলে বিবস্ত্র রক্তাক্ত মেগানকে দেখে শিউরে উঠল যুবরাজ। ধক করে হাঁটু মুড়ে জ্ঞানশূন্য জড়বস্তুর ন্যায় মেগানের সামনে বসে পড়ল যুবরাজ। এ কাকে দেখছে সে? সেই মোমের মতো তুলতুলে নিখুঁত চেহারার মেগান আর এই রক্তাক্ত বিভৎস মেগানের আকাশ পাতাল ফারাক। কিছু একটা দিয়ে মেয়েটাকে ঢেকে দেবার ভাবনা পর্যন্ত যুবরাজের মস্তিষ্কে এলো না। ওইভাবে মাথা নিচু করে নীরবে অস্ত্র বিসর্জন দিতে লাগলো যুবরাজ। কিছু সময় অতিবাহিত হবার পর মেগান তার রক্তাক্ত আঁচড় আর কামড়ের দাগযুক্ত কাঁপা কাঁপা শীর্ণ হাতে যুবরাজের হাত চেপে ধরে গুঙিয়ে উঠল। তার মুখের জিভটা পর্যন্ত কামড়ে ছিঁড়ে নিয়েছে শেরহাম। কিয়ৎক্ষণ পার হতেই যুবরাজ অশ্রুসিক্ত নয়নে ব্যথিত কণ্ঠে শুধালো, হু ডিড দিস? যুবরাজের উরুতে কাপা আঙ্গুলির স্পর্শে কলমহীন কালির মতো ধীরে ধীরে সময় নিয়ে ইশারা আঁকল। সেই ইশারা টের পেয়ে যুবরাজ বিস্ফোরিত অশ্রুযুক্ত নয়নে নিভু নিভু কণ্ঠে বলে উঠল, ডক্টর ফায়াজ? মেগান কিঞ্চিত মাথা দুলিয়ে সাই জানিয়ে ফ্লোরে উপর হয়ে মুখ থুবড়ে পড়ে রইল। একটা প্রাণ এমন মৃত যন্ত্রণা নিয়ে কতক্ষণ বাঁচবে? যুবরাজ নিজের জ্ঞানে ফিরে একটা চাদর দিয়ে ঝটপট মেগানকে মুড়িয়ে নিজের বাহুডোরে আবদ্ধ করলো। মেগান তার ক্ষতবিক্ষত আঙ্গুলি দ্বারা আরও কিছু ইশারা আঁকল। I loved you, Dr. Yuvi, and that was my big offense to Dr. Fayaz. He raped me. He has finished to me give you the greatest pain. মেগানের আঙ্গুলের প্রতিটা স্পর্শে লিখিত শব্দ নিমিষের ব্যবধানে বুঝতে পেরে চিৎকার করে কেঁদে উঠল যুবরাজ। মেগান আরও কিছু লিখতে চাইল, কিন্তু ধিকে ধিকে প্রাণে আর কতক্ষণ চলা যায়। তবু শেষবারের মতো যুবরাজের বুকে আঙ্গুলি উঁচিয়ে লিখল, Will you hug me once, Dr. Yuvi? যুবরাজের শক্ত বাহু ডোরে মেগানির নিথর দেহখানি পড়ে রয়েছে। এই তো কিছুক্ষণ আগেই মেয়েটির প্রাণবায়ু তার দেহ ছেড়ে দূর আকাশে ডানা মেলেছে। মেয়েটা সারা জীবনের জন্য যুবরাজকে অপরাধী বানিয়ে ধরা থেকে বিদায় নিল। অবলীলায় মেয়েটি বারংবার তার ভালোবাসার কথা ব্যক্ত করে গেল যুবরাজের কাছে, অথচ যুবরাজ তার প্রতিদান কিছুই দিতে পারল না। মেগানের মৃত্যুর সাথে সাথে যুবরাজের চোখ দুটো স্থির হয়ে রইল। সেগুলো থেকে এখন আর অশ্রুকণা গড়াচ্ছে না। যুবরাজের হৃদয় যেন হাজার বছরের ভূমিতে পতিত হওয়া শক্ত পাথর হয়ে গেল নিমিষেই। তাতে না আছে অনুশোচনা, না আছে আফসোস, শুধু বারবার একটা কথাই মাথায় ঘুরছে, Shirham Fayaz, I will kill you at any cost. I'll give you the best pain of the death in the world. Just wait for me.
মেগানকে কোলে নিয়ে বিছানায় শুয়ে সারা ঘরে তল্লাশি চালালো যুবরাজ। এই মুহূর্তে আবেগী না হয়ে কিভাবে সারভাইভ করা যাবে সেই চিন্তায় যেন মুখ্য হলো। মেগানের ঘর থেকে প্রথমেই যুবরাজ একটা গাড়ির চাবি পেল, এটাই যেন সে চাইছিল। এরপর না চাইতেও নিজের মনের বিরুদ্ধে গিয়ে আলমারি খুলে কিছু নগদ টাকা আর ডায়মন্ডের গহনা নিয়ে নিল। সব কিছু গুছিয়ে একটা ব্যাগে ভরে মেগানের ফোন খুঁজে বের করে জেল থেকে একসাথে পালানো সেই ক্রিমিনালের নাম্বার ডায়াল করলো। প্রথম রিং কেটে গেল, কিছুক্ষণ রিং হয়ে যুবরাজ তবুও হতাশ না হয়ে ঝটপট দ্বিতীয়বার সে নাম্বারে ডায়াল করলো। ফোন কেটে যাবে এই মুহূর্তে ফোন রিসিভ হতেই যুবরাজ বলে উঠল, Hey Mac, it's Yuvi. I need your help. ওপাশের ব্যক্তি যেন যুবরাজের নাম শুনেই বেশ খুশি হলো। খুশিতে গদগদ হয়ে যুবরাজকে একটি নির্দিষ্ট ঠিকানা প্রদান করে কল কেটে দিল মেগান। কান থেকে ফোনটা নামিয়ে নিজের পকেটে পুরে মেগানের নিথর দেহের দিকে তাকিয়ে যুবরাজ পুনরায় আলমারি খুলল এবং সেখান থেকে বেছে বেছে কালো রঙের একটা গাউন নিয়ে ব্যাগে ভরে মেগানকে কাঁধে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো। পার্কিং লটে এসে কি সুইচ প্রেস করতেই মেগানের পার্সোনাল রোলস রয়েল কারটির হেডলাইটের জ্বলে বিপ সাউন্ড হলো। গাড়ির দরজা খুলে মেগানকে শুয়ে গাড়ি স্টার্ট দিয়ে বাইরে বেরিয়ে এলো যুবরাজ। এরপর রেহানের গাড়ির কাছে এসে দ্রুত রেহানকে কোলে তুলে নিজের পায়ের সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে মাথায় একটা ক্যাপ পরিয়ে মোটা শীতবস্ত্র দিয়ে ভালো করে ঢেকে দিল। চারপাশে অলরেডি রোদ ওঠার উপক্রম হয়েছে। যুবরাজ বারবার শঙ্কিত মনে নানান ভাবনা ভেবে চলেছে। রাস্তা কি ক্লিয়ার পাবো? আমার যদি পুলিশ আবার অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে কি হবে? ম্যাক পর্যন্ত এদের দুজনকে পৌঁছাতে পারবো তো? নানান ভাবনা ভাবতে ভাবতে হাইওয়েতে এসে বেশ অবাক হলো যুবরাজ। ইতিমধ্যে সিটি কর্পোরেশনের থেকে রাস্তার বড় পরিষ্কারের কাজ প্রায় শেষের পথে। চতুর যুবরাজ সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাতে লাগলো যাতে কারো সন্দেহ না হয়। ধীরে ধীরে শহর ছাড়িয়ে গাড়ির স্পিড বাড়িয়ে যুবরাজ ছুটে চলল তার নির্দিষ্ট ঠিকানায়, গন্তব্য পোর্ট নিউ ইয়র্ক। এদিকে হঠাৎই রেহানের শ্বাসকষ্ট হতে লাগলো। যুবরাজ জানে এই মুহূর্তে কী করতে হবে, কিন্তু তার কাছে কোনো ব্যবস্থা নেবার অবস্থা নেই। যুবরাজ গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। যে করেই হোক রেহানকে বাঁচাতেই হবে। রেহান না বাঁচলে যুবরাজ নিজেও হাডসন নদীতে ঝাঁপ দিয়ে নিজের এই কুৎসিত দুর্দশার হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্তি নেবে। এই কঠিন ভাবনা ভাবতে ভাবতে অসহায় করুণ চোখে রেহানের দিকে দৃষ্টি দিল। রেহানের অবস্থা ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে। সব কিছুই যেন যুবরাজের হাতের বাইরে। এরই মাঝে ম্যাকের কল এলো। ঝটপট ফোন রিসিভ করতেই ম্যাক বলে উঠল, আর 2 মিনিট পর জাহাজ ছেড়ে দিবে, কোথায় তুমি? যুবরাজ কোনো প্রত্যুত্তর না করে ফোন রেখে সকল ট্রাফিক সিগন্যাল ব্রেক করে পোর্টে প্রবেশ করতেই ম্যাকের লোকজন যুবরাজকে গাড়িসহ জাহাজের ভেতরে ঢুকিয়ে দেবার ইশারা করলো। এদিকে জাহাজও হুইসেল বাজিয়ে পোর্ট থেকে যাত্রা করার প্রস্তুতি নিয়ে ফেলেছে। যুবরাজ তাদের নির্দেশ ফলো করে এসকেলেটর চেপে নিজের জীবনের মায়া না করে এক প্রকার জাম্প করেই জাহাজে উঠতে সক্ষম হলো। ম্যাকের লোকজনের সহায়তায় দ্রুততার সহিত রেহানকে ধরে একটা বেডে চিৎ করে শোয়ানো হলো। এরপর যুবরাজ 2 হাতের সহিত রেহানের বুকে প্রেস করতে লাগলো। প্রেস করতে করতে এই হিমশীতল পরিবেশে যুবরাজের ঘাম ছুটে গেল। তবুও রেহানের কোনো অবস্থার উন্নতি হলো না। আমি কি কোনোভাবেই তোকে বাঁচাতে পারবো না রেহান? এত দূর পর্যন্ত এসে তবে কি কোনো লাভই হলো না? কাঁদতে কাঁদতে কথাগুলো বলে আরও কিছুক্ষণ বুকে পাম্প করে মুখে কৃত্রিম শ্বাস দিল। যুবরাজ যখন হাল ছেড়ে দেবার উপক্রম তখন একজন জাপানি লোক এসে জানালো, আমাদের জাহাজে অক্সিজেন মাস্কের ব্যবস্থা আছে, চাইলে ব্যবহার করে দেখতে পারেন। যুবরাজ যেন ডুবে গিয়েও বেঁচে ফিরল। জাপানি লোকের সহায়তায় অক্সিজেন সিলিন্ডার সহ মাস্ক এনে রেহানকে অক্সিজেন সাপোর্ট দিতে কিছুটা শান্ত হলো সে। রেহানকে বাঁচাতে হলে এই মুহূর্তে কিছু ইনজেকশন, মেডিসিন আর স্যালাইন ইমার্জেন্সি প্রয়োজন, কিন্তু এই সমুদ্রে আমি কোথায় পাবো এগুলো? বহু কষ্টে আটকে রাখা জল আর ধরে রাখতে পারল না যুবরাজ। না চাইতেও জলের ধারা কপল গড়িয়ে বুক ভাসিয়ে দিল। সবটাই অবলোকন করে ম্যাক বলে উঠল, মনে করো আমি আলাদিনের দৈত্য, তুমি তোমার মনের ইচ্ছা আমাকে জানাও, আমি চেষ্টা করে দেখব। এই কথা বলে তোমাকে সান্ত্বনা দেব না, আমি 100% সেটা এনে দিব তোমাকে।
ম্যাকের কথা যুবরাজের অবিশ্বাস্য মনে হলো, তবুও একটু আশায় যুবরাজ জানালো রেহানকে বাঁচাতে এই মুহূর্তে কি লাগবে। কিছুক্ষণ বাদেই জাহাজের আশেপাশে হেলিকপ্টার দেখে ভয়ে সিটিয়ে গেল যুবরাজ। একজন মার্ডারের আসামিকে নিউ ইয়র্ক পুলিশ পাতাল থেকে হলেও বের করে আনবে। রেহানের অবস্থা সংকটাপন্ন। এদিকে মেগানের ফিউনারাল বাকি রয়ে গেছে। এই অবস্থা আমাকে পুলিশ ধরে নিয়ে গেলে এই দুটো মানুষের কি উপায় হবে? এরই মাঝে দৌড়ে এলো ম্যাকের উদ্বিগ্নতা দেখে যুবরাজ ভয়ে কেঁদে দেবার উপক্রম হলো, কিন্তু ম্যাক তার পিঠে চাপড় দিয়ে বলল, এ গুড নিউজ ফর ইউ। সুসংবাদের কথা শুনে যুবরাজের বুকের পাথর যেন কিছুটা সরল। ম্যাক জানালো, এখান থেকে 3 মাইল দূরেই একটা ক্রুজ শিপ রয়েছে যেখানে অসুস্থ পেশেন্ট বা নাবিকদের চিকিৎসা দেওয়া হয়। হেলিকপ্টারে করে তুমি সেখানে পৌঁছে যাও। আমার জাহাজের একজন লোক যাবে তোমার সাথে। আমি সব কিছুর ব্যবস্থা করে দিব। প্লিজ কোল্ড প্যানিক। রেহানকে রেডি করতে করতে যুবরাজ অসহায় চোখে ম্যাকের দিকে তাকিয়ে বলে ওঠে, মেয়েটা আমার জন্য প্রাণ হারিয়েছে। আমি নিচে দাঁড়িয়ে থেকে তার ফিউনারাল করতে চাই। ম্যাক ব্যথিত বদনে যুবরাজের হাত ধরে বলে উঠল, ডোন্ট ওয়ারি, জাহাজের রেফ্রিজারেটর এর আমি যত্নের সাহায্য তার সহ সংরক্ষণ করব। একটা পবিত্র আত্মাকে ফিউনারেল ছাড়া বিদায় দিতে আমিও সমর্থন করি না। সকল নিয়ম মেনেই নিউজারেল হবে। আগে যে বেঁচে আছে তাকে বাঁচাও। ম্যাককে থ্যাঙ্কস জানিয়ে রেহানকে হেলিকপ্টারে তুলে যুবরাজ শেষবারের মতো ম্যাগানের ফ্যাকাশে মুখখানা দেখে সিক্ত কণ্ঠে বলে উঠল, We will meet again. I will do your funeral by myself. Please, don't be angry. কথাগুলো বলতে বলতে যুবরাজের গলা ধরে এলো। বারবার মেয়েটির সুন্দর মিষ্টি হাসি মাখা মুখশ্রী চোখের সামনে ভেসে উঠছে। বড় বড় নীল চোখের পাপড়ি ঝাপটানো আর ধীর কণ্ঠে নম্রভাবে কথা বলার ধরন, সব মিলিয়ে যুবরাজের মন বেদনার নীল কষ্টে বিষিয়ে উঠল। তোমার প্রতি আমার সাময়িক ভালো লাগা ছিল মেগান। সে ভালো লাগা থেকে বাকি অসাধু পুরুষদের মতো সামনে ফ্লার্টিং করার ইচ্ছেও জেগেছিল। কিন্তু বিশ্বাস করো, তোমার মায়াবী মুখশ্রী দেখে আমার বিবেকে আমাকে বাধা দিয়েছে। আমি নিজেকে কঠিন শাসনে বেঁধে নিয়েছিলাম। কখনো তোমাকে নিয়ে বাজে কোনো চিন্তা পর্যন্ত করিনি, অথচ আমাকে ভালোবাসার অপরাধে কঠিন দণ্ডে দণ্ডিত হলে তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে মেগান। আই এম সরি। গাল বেয়ে গড়িয়ে পড়া জলগুলোকে আঙ্গুলের সহায়তায় মুছে ম্যাকের সহায়তায় জাহাজের নিচের একটা ফ্রিজের ড্রয়ারে কাপড়ে মুড়িয়ে নাকে তুলো গুঁজে ম্যাগানকে কাপা হাতে ভরে দরজা লাগিয়ে উপরে উঠে এলো যুবরাজ। দ্বিতীয়বারের জন্য যুবরাজ আর পিছে তাকিয়ে সেই বিষাদময় স্মৃতি দেখার ইচ্ছে পোষণ করল না। ম্যাগান কেবল যুবরাজের কালো বিষাদী অধ্যায় হয়ে রইল। বিশাল বড় মেডিকেল ক্রুজ শিপটিতে সকল ধরনের মেডিকেল ইকুইপমেন্টে পরিপূর্ণ। যুবরাজ নিজের পরিচয় দিতেই ভেতরে থাকা আরও দুজন স্পেশালিস্ট সার্জন বেরিয়ে এলো। এরা মূলত সমুদ্রে থাকা নাবিক, জাহাজের যাত্রী এবং কোস্ট গার্ডদের চিকিৎসা করে থাকেন। এই জাহাজগুলোতে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সকল প্রকারের মেডিসিন সহ আরও বিভিন্ন সুযোগ সুবিধা বিদ্যমান। রায়ফের সমস্ত শারীরিক কন্ডিশন সেই ডাক্তার দুটাকে খুলে বলল যুবরাজ। সেই অনুযায়ী তারা রায়ফকে চিকিৎসা দিতে ব্যতিব্যস্ত হলো। প্রথমেই রায়ফের হার্ট পালস রেড পজিশনে আনার জন্য পিসিআর দেওয়া হলো। বারবার লুব্রিক্যান্ট লাগিয়ে শক দেবার পরও রায়ফের অবস্থার কোনো উন্নতি হলো না। এদিকে যুবরাজ হার্টের ব্লাড ফ্লো বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ইনজেকশন দিয়ে সব কিছু আয়ত্তে আনার চেষ্টা করছে। লাস্টবারের মতো একজন সহযোগী ডক্টর পিসিআর দিতে রায়ফের নিভু নিভু প্রাণ দ্বীপ কিছুটা সচল হলো, যদিও ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম হলো না রেহান। পাশে থাকা একজন প্রবীণ ডক্টর যুবরাজকে কাঁধ চাপড়ে বলে উঠল, দেখুন ডক্টর ইউপি, আপনি নিজে একজন হার্ট স্পেশালিস্ট, আপনাকে সব কিছু বুঝিয়ে বলার কোনো বিষয় নেই। তবুও আমার কেন জানি মনে হচ্ছে ওনাকে লাইফ সাপোর্টে রাখা প্রয়োজন। ওনার সিচুয়েশন কেমন যেন আমার ভালো লাগছে না, আর ওনার চেহারার যে অবস্থা তাতে আমার মনে হয় না উনি সারভাইভ করতে পারবে। আর তাছাড়া ওনাকে এভাবে রাখা যাবে না।
তাই আমার মনে হয় ওনাকে লাইফ সাপোর্টে রেখে ওনার শারীরিক কন্ডিশনের রিপোর্ট করে তারপর ট্রিটমেন্ট করা উচিত। আদৌ উনি ব্রেন ডেড কিনা সেটাও জানা জরুরি। অতিরিক্ত ঠান্ডায় তার রক্তনালী সংকুচিত হয়ে হার্টে ঠিকভাবে ব্লাড ফ্লো করতে পারছে না। এখন যদি করোনারি আর্টারি ব্লক হয় উনি হার্ট অ্যাটাক করবে। ডক্টরের বলা কথাগুলো যুবরাজ মন দিয়ে ভেবে কিছুক্ষণ চিন্তা করলো, তারপর আহত কণ্ঠে বলে উঠল, ডক্টর রেহান যে সিচুয়েশন থেকে প্রাণ নিয়ে ফিরেছে সেই সিচুয়েশনে কারো বেঁচে থাকা পসিবল নয় ডক্টর। ও বাঁচবে, ওকে বাঁচাতে আমি সব কিছু করতে প্রস্তুত। আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, ওকে লাইফ সাপোর্ট দিন। ও কখনোই ব্রেন ডেথ নয়। একটানা 7 ঘন্টা ঘুমানোর পর শেরহামের হঠাৎ করে ডক্টর রেহানের কথা মনে পড়ল। চট করে শোয়া থেকে উঠে মনে মনে বলে উঠল, আরে শালাকে না মেরেই তো চলে এসেছি, একবার গিয়ে দেখে আসবো নাকি বেঁচে আছে নাকি মরে গেছে। রেহানের কাছে যাবার জন্য ঝটপট রেডি হয়ে নিচে নেমে এলো শেরহাম। ড্রয়িং রুমে বসে বসে সুবহান শেখ দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছেন আর টিভি দেখছেন। এই অসময়ে কোথায় যাচ্ছ না কে? যুবরাজকে একটা বড় ধাক্কা দিতে যাচ্ছি বস। অ্যান্টনির সাথে ভালো করে কথা বলছো? যুবরাজ কি কোনোভাবে বেল নিতে পারবে? না, যুবরাজকে আজীবন জেলে পচে মরতে হবে। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। চিন্তা কি আর সাধে করি? তোমার দাদুর সম্পত্তির 50% যুবরাজের মা নমনীতাকে দিয়ে গিয়েছে। একমাত্র ছেলে হিসেবে যুবরাজই ওই সব কিছুর মালিক হবে, এটাই স্বাভাবিক। যুবরাজ বেঁচে না থাকলে তবেই তুমি রাজত্ব করতে পারবে, সাফাদের সম্পত্তি পর্যন্ত হাতাতে পারবে। যুবরাজের অস্তিত্ব আমি মাটির সাথে মিশিয়ে দেব। বাবা প্লিজ অযথা চিন্তা করো না। হঠাৎই টিভির ইংলিশ চ্যানেলের খবরে চোখ আটকে গেল বাবা ছেলের। ডাক্তার ইনভি অ্যাকসেপ্ট ফ্রম জেল।